সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কারা দায়ী সেই বিষয়ের আজকের ছায়া সংসদ এই প্রতিযোগিতায়। আজকের ছায়া সংসদে সরকারি দলের পক্ষ থেকে যে প্রস্তাবটি উত্থাপন করা হবে, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দেশের অসাধু ব্যবসায়ীরাই মূলত দায়ী এই প্রতিযোগিতায়। যারা সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছেন তারা হচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বিরোধী দল হিসাবে রয়েছেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। আমাদের সাথে সরকারি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বক্তারা যারা আছেন তারা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ইশতিয়াক আহমেদ বাঁধন, মাননীয় ছায়ামন্ত্রী আহসানুল্লাহ রিয়াজ এবং আরও রয়েছেন মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য শফিউল ওয়াহিদ শোভন। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলের নেতা মোহাম্মদ মাহতাব হোসেন তুহিন। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির বক্তারা হচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মাহতাব হোসেন তুহিন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মাহবুব খান আশিক এবং সংসদ হিসেবে রয়েছেন নাদিয়া শবনম। এই ছায়া সংসদে অর্থাৎ এই প্রতিযোগিতায় যে চারজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অর্থনৈতিক প্রতিবেদক সাংবাদিক রিয়াদ হোসেন, রয়েছেন লেখক, বিতর্ক সংগঠক ও ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক জনাব আবু মোহাম্মদ রইস। বিচারক হিসেবে আরও রয়েছেন প্রাক্তন বিতার্কিক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাল্গুনী মজুমদার। সর্বশেষ বিচারক হচ্ছেন প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ, নির্মোহ ব্যক্তি ডক্টর কাজী খলিকুজ্জামান খান। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। এই ছায়া সংসদে আমি সর্বপ্রথমে আহ্বান করছি এই প্রতিযোগিতার সরকারি দল হিসেবে যারা অংশগ্রহণ করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আগত দলের দলনেতা এবং আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ইশতিয়াক আহমেদ বাঁধনকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা। টালত মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাই নীতি আবেশী। চর্যাকার হাজার বছর আগে এদেশের রূপবৈচিত্র্যের কথা দেখেছেন, শুনেছেন এবং লিখেছেন এদেশের পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর কষ্টকর জীবনযাপনের কথা। বলেছিল কোনো কালে কোনো এক সুবোধ প্রিয় বৎস, আমাদের আছে গোলা ভরা ধান, পুকুর ভরা মৎস্য। আর ওই সুবোধ প্রিয় বৎসদের আজ বলতে চাই ওই সুবচনের আর দাম নাই। দেখে যান একবার এসে সোনার বাংলার কাঁচা বাজারে অসাধু ব্যবসায়ীদের খপ্পরে আজ দ্রব্যমূল্যের কি বেহাল দশা। মাননীয় স্পিকার, যখন প্রধানমন্ত্রী প্রথম আলোতে দেখতে পাই সংসদে দাঁড়িয়ে বলেন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে, একই পৃষ্ঠায় আমরা দেখতে পাই হাসি মুখে ক্রেতারা পণ্য কিনে ফিরছে বাড়িতে। সেই প্রেক্ষাপটে যখন উল্টো দেখি বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কারণ সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন বাজার দখল করছে, তারা পণ্য মজুত করে রাখছে, ঠিক উল্টো চিত্রের কারণে বাজারে যখন সংকট তৈরি হচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হলো দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দেশের অসাধু ব্যবসায়ীরাই মূলত দায়ী। মাননীয় স্পিকার, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি বলতে নিত্য ব্যবহার্য জিনিসপত্র দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়াকে বোঝাচ্ছি। আর অসাধু ব্যবসায়ী বলতে সেই সকল অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বোঝাচ্ছি যারা পণ্য মজুত করছে, যারা 5 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করছে, মূল্য তালিকা মানছে না, অর্থাৎ জনগণকে বিভ্রান্ত তৈরি করছে। আর মূলত দায়ী বলতে মাননীয় স্পিকার, এই যে সংকট তৈরি করে বাজারে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, সেটিকে আমরা বলছি প্রধান কারণ হিসেবে যে এটির পিছনে আজকে অসাধু ব্যবসায়ীরাই দায়ী। মাননীয় স্পিকার, কেন বলছি প্রধানত দায়ী? এক, এরা সিন্ডিকেট হিসাবে বাজার নিয়ন্ত্রণ করে আসছে, যে কারণে বাজারে এদের দাম নিয়ন্ত্রণের একটা সুযোগ তৈরি হয়েছে অবৈধভাবে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত এরা পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, যে কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়। তৃতীয়ত এরা গুজব রটিয়ে অতিরিক্ত লাভে মুনাফা বিক্রি করে। সর্বোপরি তারা মূল্য তালিকা না মেনে আইনকে উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে ইচ্ছে মতো পণ্যের দাম নিচ্ছে। মাননীয় স্পিকার, 1971 সালে আমরা দেখেছি আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর খলিকুজ্জামান স্যার, তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে চলতে চলতে একটি সাক্ষাৎকারে বলেছিলেন দেশের অবস্থা কেমন ছিল। তখন আসলে আমরা ধান সংকটে ভুগেছিলাম, কিন্তু আজকে স্বাধীনতার 50 বছর পরে আমরা ধান উৎপাদনে চতুর্থ, আমাদের উৎপাদন বাড়িয়েছে 3 গুণ, ইলিশে প্রথম, সবজিতে তৃতীয়, আলুতে ষষ্ঠ এবং আরও ভাবে আমরা উৎপাদন বাড়িয়েছি ঠিকই,
এবং 2000 থেকে 2022 সালে গত 22 বছরে মুদ্রাস্ফীতির হার হিসাব করে দেখা যায় ক্রয় ক্ষমতা জনগণের বেড়েছে 5 গুণ, কিন্তু সেখানে দ্রব্যমূল্যের মান বেড়েছে মাত্র 1.5 গুণ। তাহলে এর পরও কেন এই অস্থিতিশীলতা, এর পরও কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি? কারণ আর কিছুই না মাননীয় স্পিকার, এই সিন্ডিকেট ব্যবসায়ীরা। মাননীয় স্পিকার, আজকে আমাদের যখন বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন তখন আমরা দেখেছি যে দাম একটু হলেও সহনীয় পর্যায়ে চলে এসেছিল, কিন্তু তার ঠিক পরবর্তীতেই মাননীয় স্পিকার তারা কিন্তু আবার তার নিজস্ব জায়গায় গিয়ে দাম ঠিকই বাড়িয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, আসলেই কি সরকারের একার পক্ষে সম্ভব 80% ব্যবসায়ীর, এই অবৈধ ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করে দেওয়া সরকারের একার পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। আজকে টিসিবির ট্রাক 450টির জায়গায় রমজান মাসে 800টি উন্নীত করা হচ্ছে। সরকার উদ্যোগ নিচ্ছে 1 কোটি কার্ড সরকার ঠিকই বিনিয়োগ দিয়ে যাবে টিসিবির মাধ্যমে মাননীয় স্পিকার, কিন্তু এই কার্ডগুলো আজকে জনগণ যদি সেই সুযোগটা নিতে পারে, আমরা যদি এই যে ব্যবসায়ীরা যাদের ডান হাত বাম হাতের সাথে অজুহাত আছে, জনগণের হাত যে কত বড় সেই হাত যদি আমরা দেখাতে পারি তাহলেই সম্ভব মাননীয় স্পিকার এদেরকে দমন করা। তাই পরিশেষে বলতেছি, এইরকম যখন দুর্নীতি দেখব, সরকার ব্যবস্থা করেছে 16121 নাম্বারে কল করব, এভাবে আমরা পণ্য নিয়ন্ত্রণের ব্যাপারে সর্বোপরি সরকারকে হেল্প করব এবং জনগণ সরকারের পাশে দাঁড়াবো। এর মাধ্যমে আমরা পণ্য অসাধু ব্যবসায়ীদেরকে দমন করতে পারবো। তাই বলছি আজকের প্রস্তাবটি এই সংসদে যেন গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ সবাইকে। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ মাতা হোসেন তুহিনের কাছ থেকে তার বক্তব্য। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদান করার জন্য। প্রধানমন্ত্রী আজ এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তার তীব্র বিরোধিতা করে শুরু করছি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী সংসদে যে ধোঁয়াশাপূর্ণ সংজ্ঞায়ন করলেন, এই প্রত্যয়ের যে মনগড়া বিশ্লেষণ দিলেন, তার তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ কখনো অসাধু ব্যবসায়ীরা হতে পারে না। তারা একটি কারণ হতে পারে, কিন্তু মূল কারণ নয়। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য মূলত দায়ী বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা দক্ষতার অভাব, তদারকি দুর্বলতা ও আইনের কঠোর প্রয়োগ না হওয়া, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং সরকারের দূরদর্শিতার অভাব। মাননীয় স্পিকার, গত 27 মার্চ ভোক্তা অধিদপ্তর এসালমের কারখানা পরিদর্শনে গেলে তারা এসালমের কথা বলে গেলেন। তারা দেখতে পায় যে তাদের সরবরাহ আদেশ থাকা সত্ত্বেও তারা সেখান থেকে তেল বাজারে ছাড়েনি। মাননীয় স্পিকার, রূপচাঁদে দেখা যায় যে তারা তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, এই জন্য তাদের কাছে শুধুমাত্র ব্যাখ্যা চাওয়া হয়েছে। মাননীয় স্পিকার, কেন তাদেরকে জেলের আন্ডারে আনা হলো? মাননীয় স্পিকার, প্রথমে আসি প্রধানমন্ত্রী যুক্তির দিকে। তিনি বলে গেলেন অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে অধিক মুনাফার লোভে দাম বাড়াচ্ছে। মাননীয় স্পিকার, নিত্যপণ্যের বাজার আজকে অস্থির। তার কাছে সবিনয়ে জানতে চাই, তাহলে আপনারা কি স্বীকার করেই নিচ্ছেন যে ব্যবসায়ীরাই দায়ী, সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? কাজে সরকারের ব্যর্থতা, এই সরকারের ব্যর্থতা একবার স্বীকার করে নিয়ে আজকে আপনারা এখানে ডিবেট করতে এসেছেন। মাননীয় স্পিকার, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাজার সংশ্লিষ্ট 18টি মন্ত্রণালয়, 76টি সংস্থা কি করছে? আপনারা কি ব্যর্থ? আপনারা কেন অসাধু ব্যবসায়ীদেরকে কোনো রকম আইনের আওতায় আনতে পারছেন না? মাননীয় স্পিকার, রোজার চাঁদ ওঠা নিয়ে মানুষের মনে সংশয় থাকলেও রোজায় যে নিত্যপণ্যের দাম বাড়বে তা নিয়ে কিন্তু মানুষের মনে কোনো সংশয় নেই। মাননীয় স্পিকার, কাজেই এই সংশয়বিহীন দ্রব্যমূল্য বৃদ্ধির নিশ্চয়তা দেওয়ার জন্য সরকারকে আমরা বাহাবা দিতেই পারি। মাননীয় স্পিকার, এই সংখ্যাতত্ত্ব বিলাসী সরকার মাথাপিছু আয় $2,591 ঢোল পিটাচ্ছে। তাদের বলতে চাই, সংখ্যাতত্ত্ব পেটে ভাত জোগায় না, কথায় চিড়ে ভেজে না, মাথার পেছনে আই নিয়ে আমাকে যেতে হয় সামনের ফকিনি বাজারে। মাননীয় স্পিকার, অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই, তাদের মন্ত্রীরা বলছে মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা 3 গুণ বেড়েছে। মোটা চাল নাকি মানুষ খায় না, গরুরা খায়। তারপরও কেন ষাটোর্ধ্ব অলিউল্লারা, বৃদ্ধা হালিমা, নারী রিক্সা চালক বেবি আক্তার এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও পণ্য পায় না? মাননীয় স্পিকার, কেন মধ্যবিত্তরা মুখ লুকিয়ে টিসিবি ওএমএস এর ট্রাক লাইনের পেছনে দাঁড়ায়? মানুষ যেন টিকে থাকার যুদ্ধে নেমেছে। মাননীয় স্পিকার, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? এটাকে কোনো সভ্য দেশের চিত্র হতে পারে না। মাননীয় স্পিকার, মানুষের পরিবর্তন চায়, মানুষ বাঁচতে চায়। সেই লক্ষ্যে আমরা বলতে চাই যে বাজার নিয়ন্ত্রণের যে অব্যবস্থাপনা, তাদের যে দক্ষতার অভাব, তাদের যে তদারকির অভাব, তাদের যে আইনের কঠোর প্রয়োগ নেই, এই জন্য এগুলো দায়ী সবসময় মূলত অসাধু ব্যবসায়ী সবসময় দায়ী না। মাননীয় স্পিকার, আজ যদি সরকারের আইন সঠিক প্রয়োগ হতো, যদি কঠোর শাস্তির দৃষ্টান্ত তারা স্থাপন করতে পারতো, যদি কার্যকরভাবে বাজার মনিটরিং করতো, তাহলে ব্যবসায়ীরা সিস্টেমের মধ্যে পড়ে অসাধু হওয়ার সুযোগ পেত না। আমরা এমন একটি সিস্টেম চাই যেখানে যদি কোনো দুষ্টু চক্র এসেও থাকে তাহলে তারা সেই সিস্টেমে পড়ে তারা সাধু হয়ে যাবে। মাননীয় স্পিকার, তাই মানুষের পরিবর্তন চাই, বাঁচতে চাই। সেই লক্ষ্যে আজকের প্রস্তাব যেন এই সংসদ গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের
মাননীয় ছায়ামন্ত্রী আহসানুল্লাহ রিয়াজের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, শুরু করছি বিরোধী দলীয় নেতার একটি বক্তব্য দিয়ে। তিনি বলে গেলেন টিসিবি থেকে যারা পণ্য নিচ্ছে তারা নাকি গরিব। কাদেরকে আজকে আপনার গরিব বলছেন? এই টিসিবি কোনো দাঁড়ানো লজ্জার নয়। গতকালকের প্রথম আলোতে বলে যাচ্ছে যে টিসিবিতে লাইনে দাঁড়ানো লজ্জার কিছু নয়। আপনারা যাদেরকে গরিব বলছেন সেই তারাই কিন্তু মাঠে ঘাটে কাজ করছে এবং তারাই একটা সময় কিন্তু লাইনে এসে দাঁড়াচ্ছে। তারা আমাদেরই জনগণ, আমরাই কিন্তু তাদেরকে প্রতিনিধিত্ব করছি। কাদেরকে আজকে গরিব বলে আপনারা টিসিবিকে অবজ্ঞা করছেন? আপনারা বলছেন রোজায় দাম বাড়বে, দাম বাড়বে, দাম বাড়বে, এই কথাটা বলে নাকি দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরাও তো একই কথা বলছি। এই গুজবটা রটাচ্ছে কারা? গুজবটা রটাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সেই অসাধু ব্যবসায়ীদের গুজব রটানোর মাধ্যমেই কিন্তু দামটা বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের ক্ষেত্রটি আমাদের বিরোধী দল বুঝতে পারছেন না। লক্ষ্য করুন, আজকে আন্তর্জাতিক বাজার নিয়ে আমাদের বিতর্কের ক্ষেত্র নয়, আজকে আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে অসাধু ব্যবসায়ীদের নিয়ে। বিরোধী দল যাদেরকে আজকে ফেসবুক টিভিতে খুললে আমরা হাহাকার করতে দেখি, তাদের মূলে কারা রয়েছে? তাদের মূলে রয়েছে এই অসাধু ব্যবসায়ীরা, যাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আন্তর্জাতিক বাজারে যদি একটি মূল্য 5 টাকা বাড়ে, সেটি আজকে আমাদের এই বাংলাদেশে সেটি বাজার মূল্য হয়ে যাবে 15 টাকা। এখন এইখানে তো আমাদের কোনো কিছু করার নেই, আমাদের সরকারের তো এখানে কোনো দোষ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন 7 মার্চের এক আলোচনা সভায় আন্তর্জাতিক বাজারে ঘাটতি দেখা দিলে তার প্রভাব সবখানেই পড়বে। এছাড়াও অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশে ভোজ্য তেল, চিনি এবং ছোলার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের সাথে খাপ খাওয়ানোর নানা উদ্যোগ সরকার গ্রহণ করছে, কিন্তু ঘরের শত্রুই যখন বিভীষণ হয় তখন শত চেষ্টা তো সব কিছু উল্টে যায়। সেই বিভীষণ হলো দেশের অসাধু ব্যবসায়ীরা। দেশের অসাধু ব্যবসায়ীদের জন্যই দ্রব্যমূল্যের এত বৃদ্ধি হচ্ছে। নিশ্চিহ্ন করে সকল সিন্ডিকেটের নৈরাজ্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করব স্বস্তির বাণিজ্য, এই স্লোগানকে যখন আমরা পুঁজি করে সামনে এগিয়ে যাচ্ছি, তখন অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেটের গেরাকলে দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, সরকার কর্তৃক নির্ধারিত দাম বলে দেওয়ার পরও বেশি দামে সিন্ডিকেট এই পণ্যগুলো বিক্রি করছে। মাননীয় স্পিকার, টিসিবির পণ্য মানুষকে না দিয়ে স্থানীয়ভাবে বিক্রি করছে বিক্রেতারা। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্যের বৃদ্ধি ঠেকাতে আমার সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দ্রব্যমূল্যের বৃদ্ধি ঠেকাতে অসাধু ব্যবসায়ীদের এই কুচক্রী মহল ভেঙে দেওয়ার দায় আমাদের সবার, সেটা বিরোধী দল বোধহয় ভুলে যাচ্ছেন। মাননীয় স্পিকার, কৃত্রিম সংকট তৈরি করে আজকের অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের বৃদ্ধি করা হচ্ছে। বিবিসি নিউজ আমাদের বলছে ভোজ্য তেলে কোনো ঘাটতি না থাকলেও ব্যবসায়ীদের কাজ সাজিতে বাজারে সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। তেল সহ প্রয়োজনীয় নিত্য জিনিসের দাম বাড়বে এই চিন্তা করে মজুত করে রাখছেন অনেক ব্যবসায়ী এবং বিক্রি করছেন। মাননীয় স্পিকার, গত রোববারও পুরনো ঢাকার মৌলভীবাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে কয়েকজন ব্যবসায়ীকে। মাননীয় স্পিকার, গুজব রটিয়ে দাম বাড়ানো অসাধু ব্যবসায়ীদের অনেকের আরেকটি কারসাজি এইটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান বিবিসি নিউজকে বলেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, ফলে দেশেও বাড়বে এই কথা বলে অনেক ব্যবসায়ী বেশি দামে তেল বিক্রি করছে এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে। অথচ রাশিয়া, ইউক্রেন, যেমনটি আমাদের বিরোধী দল বলছেন, ইউক্রেন, এই সমস্ত আন্তর্জাতিক বাজারের প্রভাব কিন্তু আজকে তাদের আজকে যুদ্ধ হচ্ছে, তার মানে আজকেই পড়বে না, এটার প্রভাবটা হবে 2 থেকে আড়াই মাস, যেটা বিরোধী দল বুঝতে চাচ্ছে না। এভাবে গুজব রটিয়ে রমজান দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা নিজ পণ্যের দাম বাড়াচ্ছে। অথচ আমার সরকার 27 মার্চ বাংলাদেশ প্রতিদিনে কিন্তু এই রমজানের মাঝে নিত্যপণ্যকে স্বাভাবিক করার জন্য 5টি পদক্ষেপ নিয়েছে, যেটা আমার প্রধানমন্ত্রী ব্যাখ্যা করে গেছেন। মাননীয় স্পিকার, আমরা অস্বীকার করছি না যে অন্যান্য নানা রকম দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী নয়, কিন্তু আমরা বলছি অন্যান্য সব কিছুর সাথে এই যে অসাধু ব্যবসায়ীরা, সেটাই মূলত দায়ী। মাননীয় স্পিকার, বিরোধী দল নানা কারণ দেখিয়ে গেলেও মূলত প্রধান কারণটি দেখিয়ে যেতে পারেননি, যেটি আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে অসাধু ব্যবসায়ীরাই মূলত দায়ী। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীরাই মূলত দায়ী। এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদে মাননীয় ছায়ামন্ত্রী আহসানুল্লাহ রিয়াজকে তার বক্তব্যের জন্য। আমরা এবারে বক্তব্য শুনবো এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা মাহবুব খান আশিকের কাছ থেকে তার বক্তব্য। ফরাসি দুর্ভিক্ষের সময় ফ্রান্সের রানী মেরি আন্তোয়ানেটকে তার মন্ত্রীরা বলেছিলেন মানুষ রুটি খেতে পারছে না। উত্তরে তিনি বলেছিলেন রুটি নেই তো কি হয়েছে, তারা কেক খাক। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের বাজার ব্যবস্থা এমন যে মানুষ কিছুদিন পর যখন বলবে সয়াবিন তেল খেতে পারছে না, তখন সরকার হয়তো বলবে সয়াবিন তেল খেতে পারছে না তো কি হয়েছে, তারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাক। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। জাতীয় দৈনিক শিরোনাম যখন এমন গরিব সংকটে, মধ্যবিত্ত দুর্দশায়, বিনা তেলে রান্না শিখতে চাই, সুযোগ থাকলে জানাবেন, ঠিক তখনই সরকার দলের উত্থাপিত প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মন্ত্রীর কথা শুনছিলাম, তাদের ভাষ্য শুনে আমার মনে হলো সব দোষ যেন নন্দ ঘোষ। তাদের হাতে কোনো কিছু নেই,
তাদের হাতে কোনো ক্ষমতা দেয়া নেই, তাদের কোনো ধরনের কোনো দায় নেই। তারা ব্যবসায়ীদের নৈতিকতার কথা বললেন, মূল্যবোধের কথা বললেন। সবাই যদি ফ্রেস্তাই হয়ে যাবেন তবে সরকার, আইন, জেল জরিমানার কি দরকার? সবাইকে ফ্রেস্তা হবার আহ্বান জানিয়ে সরকার সন্ন্যাসী হলেই পারেন। মাননীয় স্পিকার, আজকে সরকার দলের বিতর্কটি সাংঘর্ষিক এবং স্ববিরোধী। কিভাবে মাননীয় স্পিকার? আমি ব্যাখ্যা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি একটি বিষয় লক্ষ্য করুন, যখন সরকার এই তেলের দাম বেড়ে গেল বাজারে, তখন সরকার একটি উদ্যোগ নিলেন, যে উদ্যোগটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, সেটি হচ্ছে শুল্ক হ্রাস। মাননীয় স্পিকার, তখন তারা শুল্ক মওকুফ করলেন। এই শুল্ক মওকুফের মাধ্যমে কি হলো মাননীয় স্পিকার? বাজারে তেলের দাম হ্রাস পেল। তাহলে মাননীয় স্পিকার, তারা যে বলে যাচ্ছে যে আজকে তেলের দাম বাড়ার জন্য অসাধু ব্যবসায়ীরা দায়ী, সেটি কিভাবে মাননীয় স্পিকার? যদি অসাধু ব্যবসায়ীরা দায়ী হতো তাহলে অসাধু ব্যবসায়ীকে শাস্তির মাধ্যমে এর নিয়ন্ত্রণ করা হতো। মাননীয় স্পিকার, শুল্ক কমিয়ে নিয়ন্ত্রণ করতে হতো না। তাই মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে সরকার দলের বিতর্কটি সাংঘর্ষিক এবং স্ববিরোধী। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ প্রতিবেদন বলছে, রমজানের আগে তেল, চিনি, ছোলা, ডাল, লবণ সহ 20টি পণ্যের দাম 40 থেকে 60% বেড়ে যায়। মাননীয় স্পিকার, দেখবেন প্রথম আলোর রিপোর্টে এটি রয়েছে। মাননীয় স্পিকার, এই যে অবস্থাটি সৃষ্টি হয় মানুষের মনে, যে এই যে একটি সংশয়, এই সংশয়টি সৃষ্টি কেন হয় মাননীয় স্পিকার? যদি আজকে সরকার তাদের ব্যবস্থা নিতে পারতেন, যদি সরকার আজকে মানুষকে সেই বিশ্বাস করাতে পারতেন যে না, রমজানের দাম বাড়বেন না, তাহলে মাননীয় স্পিকার মানুষের মনে এই সংশয় হতেন না এবং মানুষ এই মজুদ ব্যবস্থার প্রতি আগ্রহ দেখাতেন না। সুতরাং মাননীয় স্পিকার, আমি বলতে চাই, তারা যে মজুদের কথা বলছে বারবার, মাননীয় স্পিকার আপনি একটি জিনিস লক্ষ্য করুন, 1914 সালের বিশেষ আইনের 24-এর 1 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি মজুদ করে এবং অবৈধভাবে মজুদ করে তবে তার 14 বছরের জেল অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে। মাননীয় স্পিকার, এই 1974 সাল থেকে বর্তমান পর্যন্ত তারা আমাকে এমন একটি দৃষ্টান্ত দেখিয়ে যাক যেখানে এই পর্যন্ত একজনের যাবজ্জীবন জেল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা কেন বারবার দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার তারা নামমাত্র শাস্তি দিয়ে যাচ্ছে? মাননীয় স্পিকার, বিশ্ববাজারে কি গরুর মাংসের দাম বেড়েছে? যেইটির যোগান আমার দেশে রয়েছে সেইটির দাম কেন বারবার বেড়ে যাচ্ছে? মাননীয় স্পিকার, আপনি জানেন 580 টাকা থেকে গরুর মাংসের দাম এখন 650 টাকায় এসে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, অব্যবস্থাপনার একটি চিত্র আপনাকে দেখিয়ে যাই। আপনার ঢাকার কারওয়ান বাজার, হাতিরপুল ও নয়াবাজার পরিদর্শন শেষে জাতীয় দৈনিকগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, টিসিবি, কৃষি বিপণন অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের মূল্য তালিকার ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে মাননীয় স্পিকার, এবং এই তথ্যটি এমনই যে তার বাজারের সাথে কোনো ধরনের কোনো মিল নেই। মাননীয় স্পিকার, টিসিবি বলছে মিনিকেট চালের মূল্য 68 টাকা, কৃষি বিপণন বলছে 67 টাকা, সিটি কর্পোরেশন বলছে যে এটি 69 টাকা, আর বাজার মূল্য রয়েছে 64 থেকে 72 টাকা। মাননীয় স্পিকার, এই পরিসংখ্যানগুলোই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মাননীয় স্পিকার, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, পণ্যবাহী ট্রাকে যখন তাদের ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় তখন দ্রব্যমূল্য বৃদ্ধি করে যে তারা সেটা উসুল করবে তা বলার অপেক্ষা রাখে না। তাই মাননীয় স্পিকার, আজকের সংসদে যে প্রস্তাবটি আনা হয়েছে তা যেন কোনোভাবেই গৃহীত না হয়, আমি এর জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা মাহবুব খান আশিককে তার বক্তব্যের জন্য। এবারে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য শফিউল ওয়াহিদ সুবনকে। ধন্যবাদ মাননীয় স্পিকারকে সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতার একটি ভুল দিয়ে আজকে বক্তব্য শুরু করতে চাই। তারা আজকে বারবার বলে যাচ্ছে যে আমরা কেন জেল জরিমানা বৃদ্ধি করছি না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, জেল জরিমানা বৃদ্ধি করা সরকারের দায়িত্ব নয়, সরকারের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা। জেল জরিমানা বৃদ্ধি করবে আদালত। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল এই কথা বলার মাধ্যমে বারবার আদালতকে অবমাননা করেছে। মাননীয় স্পিকার, আমার সরকার কি করছে লক্ষ্য করুন। আমার সরকার ভোক্তা অধিকার আইন 2009, কৃষি বাজার নিয়ন্ত্রণ আইন ও বন্টন আইন 2011, জাতীয় আমদানি নীতি আদেশ আইন প্রণয়ন করেছে। মাননীয় স্পিকার, এই যে এতগুলো আইন প্রণয়ন করার মাধ্যমে আমরা আজকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে এই কতিপয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমে, পণ্য মজুদের মাধ্যমে এবং তাদের গুজবের মাধ্যমে তারা সাধারণ জনগণের গলায় ছুরি ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এরকম একটি সময় দাঁড়িয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটি সময়োপযোগী প্রস্তাব উত্থাপন করেছে, সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দেশের অসাধু ব্যবসায়ীরাই মূলত দায়ী। মাননীয় স্পিকার, বিরোধী দল আজকে অনেকগুলো কারণ দেখে গেছে। মাননীয় স্পিকার, অনেক কথা বলে গেছে। তারা আজকে বলে গেছে বাজার নিয়ন্ত্রণে দুর্বলতা, দুর্বল বাজার ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার, সরকারের দূরদর্শিতা,
দক্ষতার অভাব, সরকারের ব্যর্থতা, সরকারের সমন্বয়হীনতা। কিন্তু মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল বিতর্কের মূল জায়গা থেকে বারবার সরে এসছে। তারা আজকে মূলত কোন কারণ দায়ী, সেই একটি কারণ তারা আজকে দেখিয়ে দিতে পারেনি মাননীয় স্পিকার। আজকে তারা বলে গেল আমাদের বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারের সমন্বয়হীনতার অভাব আছে। মাননীয় স্পিকার, বাণিজ্য মন্ত্রীর সাথে যখন ব্যবসায়ীদের আলোচনা হয়, তার কিছুক্ষণ পরে তারা পণ্যের দাম কমায়, আবার কিছুদিন যাওয়ার পরে পণ্যের দাম আগের মতো করে দেয়। মাননীয় স্পিকার, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে যখন মিল মালিকদের আলোচনা হয় এবং এই আলোচনার সাপেক্ষে তারা একটি জায়গায় এসেছে, তারা প্রতি বস্তা মিনিকেট চাল 2250 টাকায় বিক্রি করবে, কিন্তু সেই মিল মালিকরা পরবর্তীতে সেই চাল 2750 টাকায় প্রতি বস্তা বিক্রি করে। তাহলে আমরা বুঝতে পারি যে এই অসাধু ব্যবসায়ীরাই আজকে বাজারকে অস্থিতিশীল করে তুলছে। মাননীয় স্পিকার, আরও লক্ষ্য করুন যে আজকে এই অসাধু ব্যবসায়ীরা কিভাবে এই বাজারকে আরও অস্থির করে তুলছে। আজকে গত 22শে মার্চ যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদন বলা হয়, চট্টগ্রামের পতেঙ্গায় একটি গুদাম থেকে 2000 লিটার ভোজ্য তেল, 500 গ্রাম মসুরের ডাল, 500 গ্রাম চিনি মজুতকৃত অবস্থায় জব্দ করেছে র্যাব। এই অসাধু ব্যবসায়ীদের রুখতে আমার সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ সহ, ভ্রাম্যমাণ আদালত সহ, এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের যে 8 জন যুগ্ম সচিব রয়েছে, এই যুগ্ম সচিবের নেতৃত্বে ঢাকা শহরের 200টির বেশি বাজারে তারা আজকে অভিযান চালাচ্ছে। তারা আজকে 12টি সংস্থা, 35টি টিম এই অসাধু ব্যবসায়ীদের যাতে পণ্য মজুত না করতে পারে, তারা যাতে পণ্য সিন্ডিকেটের ক্ষমতা কাজে না লাগাতে পারে, এই জন্য তারা আছে কাজ করছে। মাননীয় স্পিকার, আমার সরকার কি করেছে তারা বারবার জানতে চাচ্ছে। লক্ষ্য করুন, চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকা শহর সহ দেশের 33টি জেলায় 113 জন অসাধু ব্যবসায়ীকে 8 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাননীয় স্পিকার, তারা আজকে যেই পয়েন্টগুলো বলে গেছেন, যেই কথাগুলো বলে গেছেন, তারা কোনো কথার কোনো ব্যাখ্যা দিয়ে যেতে পারেনি। মাননীয় স্পিকার, তারা কোনো একটি কারণকে আজকে মূলত দায়ী করতে পারেনি। মাননীয় স্পিকার, তারা আজকে সংসদে এই শুধুমাত্র অনেকগুলো কথা বলে গেছেন, কিন্তু কোনো আসল কথা বলে যেতে পারেননি। তাই মাননীয় স্পিকার, আজকে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের শফিউল ওয়াহিদ শোভনকে তার বক্তব্যের জন্য। এবার আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের সদস্য নাদিয়া শবনমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। সরকারের মুখে ফুটেছে কথার খুই, হাতে ধরা উন্নয়নের বই। বাস্তবতা হলো ক্ষুধার জ্বালায় যাব কই। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আজকে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তার ঘোর বিরোধিতা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সরকারি দলের 3 জনের বক্তব্য শুনলাম এবং সেই বক্তব্যের আলোকে আমি এক এক করে আসছি। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কথাতে আসছি। আপনি বলে গিয়েছেন যে অসাধু ব্যবসায়ীরা পণ্য মজুত করছে অবৈধভাবে। অবশ্যই আমি আপনার কথার সাথে বলছি, অবৈধভাবে তারা পণ্য মজুত করছে, কিন্তু সরকার কেন এই অবৈধ পন্থাটাকে বন্ধ করতে পারছেন না? আশা করি পরবর্তীতে আপনি এটা বলে যাবেন। আপনি পরবর্তীতে বলেছেন যে ক্রয় ক্ষমতা বেড়ে যাচ্ছে। যদি ক্রয় ক্ষমতা বেড়েই গিয়ে থাকে তাহলে কেন আমাদের দেশে দারিদ্রতার হার বাড়ছে? আমাদের প্রধানমন্ত্রী বলে গেলেন যে আইনের বাইরে এসে কি উনি কাউকে শাস্তি দিবেন কি না, কিন্তু এই কথাটি কিন্তু আমরা বারবার বলছি, আইনের বাইরে এসে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। যেই আইনে যেই সর্বোচ্চ শাস্তিটা আছে সেই শাস্তিটা দেন, দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ প্রতিষ্ঠা করে যান। আমাদের মাননীয় মন্ত্রী উনি বলে গেলেন গুজব গুজব গুজব। হ্যাঁ, গুজব। তাহলে সরকার কেন গুজবকে প্রতিহত করতে পারছে না? তিনি আরেকবার বলে গেলেন যে 5 টাকা থেকে দ্রব্যর দাম 15 টাকায় চলে এসেছে, এখানে আমাদের সরকারের কিছুই করার নেই। আরে বাবা, সরকারেরই যদি কিছু করার না থাকে তাহলে আমরা জনগণ কোথায় যাব? আপনাদের বক্তব্য আরেকটি যেই কথাটি উঠে এসেছে যে আপনারা জানেন যে কিছু ব্যবসায়ীরা এই কাজগুলো করছে, তাহলে সেই ব্যবসায়ীদের আপনারা কেন চিহ্নিত করছেন না? তাহলে কি ধরে নিব যে ব্যবসায়ীদের সাথে আপনাদেরও কোনো যোগসাদৃশ্য আছে? এই যে দ্রব্যমূল্যের লাগাম টানতে পারছেন না আমরা জনগণ, এর কারণে প্রয়োজনীয় দ্রব্যমূল্য সঠিক পরিমাণে কিনতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা জনগণ, আমাদেরকে তাহলে কে দেখবে? আমরা তাহলে আমাদের ভোট দ্বারা কেন আপনাদেরকে নির্বাচিত করি? সুতরাং আমি সরকার দলীয় সবাইকে অনুরোধ করব, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আর উপহাস করবে না, বরং যদি পারেন আমজনতা কিভাবে বিনা তেলে রান্না করবে এবং কম খেয়ে আমরা কিভাবে বেঁচে থাকবো, এই প্রশিক্ষণ দেওয়ার প্রকল্পগুলো হাতে নিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে যান, তবুও হয়তোবা আমাদের কিছুটা উন্নয়ন হবে। আজকে সরকারি দলের
সংসদে আসার মূল উদ্দেশ্য যেটা মনে হচ্ছে অসাধু ব্যবসায়ীদেরকে নীতি শিক্ষা দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা নয়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, চোরে না শুনে ধর্মের কাহিনী, সুতরাং ধর্মের কাহিনী না শুনিয়ে আইনের কঠোর প্রয়োগ এবং শাস্তির দৃষ্টান্ত উত্থাপন করুন। আজকে এক প্রতিবেদনে বিবিসির এক প্রতিবেদনে দেখা গিয়েছে মাত্র 15 দিনে বাজার থেকে 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এর দায় কে নেবে? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সরকারের বেশ কিছু পদক্ষেপ, অভিযান পরিচালনা, জরিমানা করা, এ সকল কিছুর মাধ্যমে কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসছে না। কোথাও কোনো যোগসদৃশ্য তাহলে কি অসাধু ব্যবসায়ীদের সাথে সরকারের আছে? চলুন এর উত্তর খুঁজতে আমরা চলে যাই টিআইবি এর একটি পরিসংখ্যানে। এই পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর সংসদে ব্যবসায়ীর হার ছিল 18%, 1991 সালে তা বেড়ে দাঁড়ায় 38% এবং বর্তমানে তার হার 62%। মাননীয় স্পিকার, চোরে চোরে যখন মাস্তুতো ভাই হয় তখন একে অন্যকে দোষারোপ করা ছাড়া আর কাউকেই কোনো কিছু করার থাকে না। এর প্রসঙ্গে মহামান্য রাষ্ট্রপতি আক্ষেপের সাথে বলেছেন, রাজনীতি এখন ব্যবসায়ীদের পকেটে চলে গিয়েছে। এ থেকে কি পরিষ্কার বোঝা যায় না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ব্যর্থতা কার? আমরা চাই না মাননীয় স্পিকার, বরিশালের তারাবানুর মতো আর কোনো খেটে খাওয়া সংগ্রামী মানুষ বলে যাক, 2 মাস ধরে আমার পরিবার মাছ অথবা মাংস কিছুই খায়নি। আমরা চাই সঠিকভাবে বাজার মনিটরিং করা হোক, আইনের যথাযথ প্রয়োগ এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যার মাধ্যমে নিয়ন্ত্রণ হবে দ্রব্যমূল্য। এই প্রত্যাশায় আজকের সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হওয়ার জোর দাবি করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা 6জন বক্তার বক্তব্য শুনলাম। আমরা যুক্তি খণ্ডন পর্বে আবারও 2 দলের দলনেতার বক্তব্য কিছুটা শুনে নেই। সে কারণে সর্বপ্রথমে আবার আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ মাহতাব হোসেন তুহিনকে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, তারা টিসিবি নিয়ে বলে গেলেন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার দরকার চাল, আমার দরকার শুধুমাত্র তেল বা আমার দরকার শুধুমাত্র ডাল, কিন্তু সেখান থেকে আমাদের প্যাকেজ কিনে নিতে হয়। মাননীয় স্পিকার, টিসিবির যে লাইনের সামনে দাঁড়ানোর আগে সব পণ্য বিক্রি হয়ে যায়, এই সম্পর্কে টিসিবির মুখপাত্র জানেন। মাননীয় স্পিকার, টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, অনেক মানুষ যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে এবং পণ্য না পেয়ে ফিরে যায়, তা আমাদের জানা আছে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বাজার সম্পর্কে তারা বললেন। মাননীয় স্পিকার, যুগান্তরের রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দেশে ভোজ্য তেল, ডিম ও পেঁয়াজের যে দাম, তা ইউরোপ আমেরিকার বাজারে এবং এসব পণ্য যে দামে বিক্রি হয় তার চেয়েও বেশি। মাননীয় স্পিকার, বিশ্ববাজারে পণ্যের দাম বাড়লেই সরকারের সুযোগ নেন একটা কথা বলেন, দোহাই দেন যে এই যে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে। মাননীয় স্পিকার, মানুষের আয়ের সঙ্গে মিল রেখে তুলনামূলক পর্যালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ। মাননীয় স্পিকার, সেখানে দেখা গেছে ঢাকায় একজনের মাসিক গড়ায় $149, কিন্তু সেখানে 1 লিটার দুধের দাম 80 টাকা। মাননীয় স্পিকার, 1 লিটার দুধের দাম 80 টাকা, 1 ডজন ডিম 110 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 55 টাকা। সেখানে স্পেনের মালাগা শহরে মানুষের গড়ায় $2227, সেখানে দুধের লিটার মাত্র 62 টাকা। মাননীয় স্পিকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের একটি শহরে নাগরিকের মাসিক আয় $3955, অথচ সেখানে 1 ডজন ডিমের দাম 103 টাকা। মাননীয় স্পিকার, তারা শুধু সিন্ডিকেট নিয়ে বলে গেলেন। ওদিকে 30 মার্চ আমাদের কৃষিমন্ত্রী বললেন বাজারে কোনো সিন্ডিকেট নেই, আর আপনার পারলে সিন্ডিকেট করে দেখান, আর আপনারা বললেন সিন্ডিকেট আছে। তাহলে কার কথা বিশ্বাস করবো? মাননীয় স্পিকার, সরকার দলীয় মন্ত্রীরা পড়ে গেলেন আন্তর্জাতিক বাজারের কারণে আমাদের এখানে প্রভাব পড়ে। আচ্ছা, আপনাদের বাজার পূর্বাভাস সেলের খবরটা কি? তারা কি পারে না যে আমাদের দেশে কতটুকু মজুদ আছে, কতটুকু চাহিদা দরকার, এই তথ্য কি তাদের কাছে নাই? সেই হচ্ছে তারা কাজ করতে পারে না, সেই হচ্ছে তার পণ্য নিয়ে গুদাম করতে পারে না। মাননীয় স্পিকার, এই প্রশ্নের উত্তর আমরা পেলাম না। মাননীয় স্পিকার, আমরা মানুষকে সবসময় দেখি যে তারা সবসময় দ্রব্যমূল্য ঊর্ধ্ব করতে নিয়ে অসাধু ব্যবসায়ীদের দায়ী করেছে। মানুষকে ডেইলি স্টারকে বলা এক সাধারণ জীবনযাপনকারী নবজাত শিশুর পিতা চন্দন বলেছেন, জীবনযাপনের খরচ অনেক বেড়ে গেছে। আগামীতে এর প্রভাব আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছি, কারণ বাংলাদেশে একবার কোনো পণ্যের দাম বাড়লে তা সাধারণত আর কমে না। মাননীয় স্পিকার, আপনারা দেখুন যে এই আমাদের দেশে যখন দুবেলা ভাতের বিনিময়ে মানুষ পড়াতে চায়, এইটা যখন আমাদের শুনতে হয়, তখন আমার সেই দুবেলা ভাতের বেড়ে $2591 মাথা পিছু হয়, তার $2591 কই গেল? মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে জনসাধারণকে সম্পৃক্ত করে আপনাদের যেসব লোকবল দরকার সেই সব লোকবলকে আরও সংযুক্ত করে আপনাদের যা দায়িত্ব পালন করা সেই দায়িত্ব পালন করেন, জনগণ আপনাদের সাথে আছে। এই বলে আমি আমার যুক্তিখণ্ডন শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। যুক্তি খণ্ডন পর্বে মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ মাহতাব হোসেন তুহিনকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য আমরা ওয়াইন্ড আপ সেশনের সর্বশেষ বক্তব্য শুনব আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ তথা প্রধানমন্ত্রী ইশতিয়াক আহমেদ বাঁধনের কাছ থেকে তার বক্তব্য।
মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে আবারও আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের নেতা বলে গেলেন আমরা জেল জরিমানা করছি না, যাবজ্জীবন দিচ্ছি না। মাননীয় স্পিকার, আজকে গত 50 বছরে কেন কাউকে যাবজ্জীবন দেওয়া হয়নি? মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকেও শুরু করে আমরা যে নীতিগুলো বাস্তবায়ন করেছি, এই যে আইনগুলোকে প্রণয়ন করেছি, তারাও তো ক্ষমতায় ছিলেন, কোনো সময়ই কিন্তু মাননীয় স্পিকার যাবজ্জীবন দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, এটার বাস্তবতা মাননীয় স্পিকার, সরকার আইনের ঊর্ধ্বে না মাননীয় স্পিকার, এটি আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। মাননীয় স্পিকার, সরকারের কাজ আইন প্রণয়ন করা, সরকারের কাজ অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসা, সেটি সরকার করছে। মাননীয় স্পিকার, সেটি করছে কিনা সেটাতে আপনি প্রশ্ন করতে পারেন। এই কারণে আপনারা একটি কোম্পানিও যেতে পারেন, যারা অপরাধ করেছে বা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার মতো অপরাধ করেছে, সরকার তাকে শাস্তির আওতায় নিয়ে আসতেননি। এরকম একটি কোম্পানির নাম জিজ্ঞেস করেছিলাম, তারা দেখাতে পারেননি। ভারত ভিয়েতনামে চালের দাম কমেছে এটির কথা বলছেন, কিন্তু মাননীয় স্পিকার ডলারের এগেনস্টে, বাংলাদেশি টাকার এগেনস্টে যে ভারতের যে রুপির যে মান কমছে মাননীয় স্পিকার, সেটি আপনি জানেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ভিয়েতনাম যুদ্ধের পরে এখনো দাঁড়াতে পারেনি। ভিয়েতনামে 3,500 ডং দিয়ে আপনি হাফ লিটার পেপসি খেতে পারবেন মাননীয় স্পিকার। এরকম একটি জায়গা থেকে মাননীয় স্পিকার আমাদের যখন দাম বাড়ে, প্রশ্ন হচ্ছে এটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা মাননীয় স্পিকার, যেটি আসলেই আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলছে যে ম্যাজিস্ট্রেট এবং আদালত নিয়ে কয়েকবার প্রশ্ন উঠেছে সংসদে। মাননীয় স্পিকার, ম্যাজিস্ট্রেট কিন্তু আদালতকে রিপ্রেজেন্ট করে মাননীয় স্পিকার। সরকারের কাজ হচ্ছে ম্যাজিস্ট্রেটকে যেন সে সেখানে যাচ্ছে কিনা সেই বিষয়ে তাগাদা দেওয়া, কিন্তু আদালত কি শাস্তি দিবে সেটা সরকার আদালতের শাস্তির বিরুদ্ধে শাস্তির প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল। এই কারণে সরকারের এখতিয়ার নেই আদালতকে প্রভাবিত করা মাননীয় স্পিকার। যে জায়গাটিতে দাঁড়িয়ে আমরা এই কারণে হয়তো যাবজ্জীবন দিতে পারছি না, ব্যাপারটি সত্য মাননীয় স্পিকার, কিন্তু এখানে মাননীয় স্পিকার সংকোচের কিছু নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা দারিদ্র্যের হার বলেছিলেন, দারিদ্র্যের হার নাকি মাননীয় স্পিকার আমাদের দেশে কমছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2019 সালে যেখানে 16 সালে ছিল 24.3% তথ্য দিচ্ছি, সেখানে 2019 সালে করোনার প্রাককালীন অবস্থায় মাননীয় স্পিকার আমাদের দারিদ্র্যের হার কিন্তু কমেছে মাননীয় স্পিকার, এসে দাঁড়িয়েছে 20.5%। এবং আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, সেখানে দারিদ্র্যের হার 10.5% নিয়ে আসার প্রতিশ্রুতি জানিয়েছে এবং সরকার কাজ করে যাচ্ছে মাননীয় স্পিকার। পরিশেষে মাননীয় স্পিকার, একটি কথা না বললেন না মাননীয় স্পিকার, যে তারা বলছিলেন মুরগির দাম, টিসিবি বলছে 150 টাকা, কৃষি বলছে মানুষ, কৃষি অধিদপ্তর বলছে 155 টাকা এবং সিটি কর্পোরেশন বলছে 156 টাকা, কিন্তু মাননীয় স্পিকার এই দামটি বাড়িয়ে দিচ্ছে আসলে কে? 160-65 টাকায় বাড়াচ্ছে কে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, বাড়াচ্ছে ওই ব্যবসায়ীরাই মাননীয় স্পিকার, আর সেই অসাধু ব্যবসায়ীরাই আসলে মূল দায়ী। এটি যদি বুঝতে পারেন এবং সবাই যদি আমরা বুঝতে পারি, তাহলে হয়তো এই পণ্য নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যর মান নিয়ন্ত্রণ সম্ভব হবে মাননীয় স্পিকার। পরিশেষে আমরা সবাই বিশ্বাস করি সোনার বাংলায় আমরা কাঁচা বাজারে ভালো পণ্য পাবো এবং সাধ্যের মধ্যে পারবো মাননীয় স্পিকার। ভারতের মতো যেন মানুষের, মহারাষ্ট্রের মতো মানুষকে যেন মরতে না হয় মাননীয় স্পিকার, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমাদের বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে এই ছায়া সংসদে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার মাইন্ড অ্যাপ সেশনের বক্তব্য প্রদান করবার জন্য। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে এই বিশ্ব কিন্তু এখন টালমাটাল অবস্থায় রয়েছে, যুদ্ধের প্রভাবে পণ্য বাজার উত্তাল হচ্ছে। এই সুযোগে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা তারা ফায়দা লুটতেও কিন্তু তারা দেরি করছে না, এবং সে কারণের জন্য বাজারে যে উত্তাপ, যে দামের যে প্রভাব, সেই প্রভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এখন যে পরিস্থিতি, তাতে কিন্তু নিম্ন আয়, স্বল্প আয়ের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্য আয়ের লোকেরাও কিন্তু, মানুষরাও কিন্তু এই টিসিবির ট্রাকের পিছিয়ে দাঁড়াচ্ছে। কেউ হয়তো মুখ লুকিয়ে, কেউ হয়তো প্রকাশ্যে, কেউ হয়তো বা নিজের লজ্জাকে নিবারণ করে তারা এই দ্রব্যমূল্যকে সংগ্রহ করছে। তাহলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? এটি কি বিশ্ববাজারের অবস্থার জন্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য, না বাংলাদেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে এই দ্রব্যমূল্য বেড়ে গিয়েছিল, অবৈধ সিন্ডিকেটের প্রভাব, সরকারের নীতি কৌশলে নানা রকমভাবে এখনও সফলতার মুখ দেখেনি, সেটি কি দায়? এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা যখন টিসিবি ট্রাকের পিছনে মানুষকে দৌড়াতে দেখি, অনেকের কাছে মনে হতে পারে এটি দুর্ভিক্ষের কোনো ছবির একটা দৃশ্যায়িত হচ্ছে, কোনো ছবি দেখানো হচ্ছে। কেন এরকম হচ্ছে? এই যে ধনীরা ধনী হচ্ছে এবং দরিদ্ররা দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, সেটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। আমাদেরকে ভাবতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণের জন্য মানুষের আত্মনাদের কথা, মানুষের অসন্তোষের কথা, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণের জন্য মানুষের ক্ষোভের কথা। সাধারণ মানুষ আজকে নীরব কান্নায় কিন্তু তারা তাদের এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য তারা এই নানাভাবে উপহাস করছে। সে কারণে এই সময়ে আমরা মনে করি যে সাধারণ মানুষের নাগালের মধ্যে দ্রব্যমূল্যকে রাখতে হবে, এবং এর জন্য অসাধু ব্যবসায়ী যারা রয়েছেন, সিন্ডিকেটধারী যারা রয়েছেন, এবং সরকারের মধ্যেও যারা এই ধরনের অপতৎপরতা রয়েছেন, তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে বিচার করার ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের দেশে কি দেখি? আমাদের কোনো কিছুই ভোক্তা বান্ধব নয়। আমরা
পণ্য উৎপাদন হচ্ছে রাজশাহীতে, আম উৎপাদন হচ্ছে বা পেয়ারা উৎপাদন হচ্ছে গাজীপুরে, কিন্তু ঢাকা শহরে এসে আমরা দেখতে পাই তার দাম 1.5 গুণ 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে। তার কারণ কি হচ্ছে? এখানে যে এই যে মধ্যম শ্রেণী যে মধ্যস্বত্বভোগীরা তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমাদের দেশে আমরা বলি যে আমাদের ধান উৎপাদন অনেক ভালো হচ্ছে, আমরা সবজিতে অনেক ভালো করছি, আমরা ইলিশ ভালো উৎপাদন করছি। তাহলে ধান উৎপাদন যদি ভালো হয়ে থাকে তাহলে চালের দাম বাড়ছে কেন? আমরা একটা পরিসংখ্যানের একটা বেসরকারি সংস্থা তারা বলছেন দেশে 1 ডজন ডিমের দাম হচ্ছে 108 থেকে 10 টাকা, কিন্তু মালয়েশিয়া পার্শ্ববর্তী দেশ সেই ডিমের দাম হচ্ছে 86 টাকা, আমেরিকা 103 টাকা। তাহলে আজকে বাংলাদেশের ডিমের দাম যদি 108 থেকে 110 টাকা হয়, মালয়েশিয়া যদি 86 টাকা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি 103 টাকা হয়, তাহলে বাংলাদেশ থেকে যেসব দেশগুলোর আয় বেশি, যেসব দেশগুলোর জনপ্রতি মানুষের উপার্জন বেশি, সেই উপার্জনকারী দেশগুলিতে কেন কি জন্য দ্রব্যমূল্যের দাম কম আমার দেশে বেশি, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে হচ্ছে। আমরা কি দেখি আমাদের যে ভোজ্য তেল নিয়ে নানা রকমভাবে এখন বিশৃঙ্খলা তৈরি হতে দেখেছিলাম, সেখানে আমরা দেখেছি যে ভোজ্য তেলের কেজি এখন হয়তো 165 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা মালয়েশিয়া দেখছি যে পার্শ্ববর্তী দেশ, সেখানে ভোজ্য তেলের কেজি 2.50 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকা যার দাম হচ্ছে 54 থেকে 55 টাকা। তাহলে এই পরিস্থিতিতে কি আমরা কালোবাজারিকে দায়ী করব না সরকারের নীতি কৌশলকে দায়ী করব, সেটি কিন্তু এখন ভেবে দেখবার আমাদের সময় এসেছে। আমরা শ্রীলঙ্কার অবস্থা দেখতে পাচ্ছি, তারা বিদেশি লোন নিয়ে ঘি খেয়ে তাদের আজকে কি করুণ দশা হচ্ছে। তাদের দেশের মানুষ এখন তেলের জন্য গাড়ি চালাতে পারছে না, বিদ্যুৎ পাচ্ছে না, মেগা মেগা প্রজেক্ট করেছে, তারা অনেক উন্নয়ন করেছে, কিন্তু তারা কর্মসংস্থান বৃদ্ধি করতে পারেনি। আমি একেবারেই মনে করি নিশ্চয়ই আমার দেশে এই ধরনের হবার কোনো শঙ্কা নাই, কিন্তু এই ধরনের বিলাসী প্রকল্প গ্রহণ করার মাধ্যমে, মেগা প্রজেক্ট গ্রহণ করার মাধ্যমে আজকে বাংলাদেশের অবস্থা যদি শ্রীলঙ্কার দিকে ধাবিত হয়, তাহলে কিন্তু আমাদের জন্য খুব বড় দুঃসংবাদ হবে। আমরা একটা বড় অসুবিধাজনক দেখি, বড় বড় রাজনীতিবিদ যারা দলের নেতারা রয়েছে, তারা কোনো না কোনো ব্যবসায়ীকে সমর্থন করে এবং তারা কোনো না কোনো গণমাধ্যমের সাথে জড়িত রয়েছে, যে কারণের জন্য কি হচ্ছে, আজকে রাজনীতিবিদরাও কিন্তু প্রকাশ্য বক্তব্যের মধ্যে মন্ত্রী মিনিস্টার বলি, সরকারি দল বিরোধী দল বলি, তারা কিন্তু ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলতে পারে না। কারণ যারা ব্যবসা করে তারা রাজনীতির জন্য ব্যবসা করে অথবা ব্যবসার জন্য রাজনীতি করে। এই যে ব্যবসার জন্য রাজনীতি, রাজনীতির জন্য ব্যবসা যারা করছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা দেখি ডাক্তাররা যখন অনিয়ম করে তাদের জন্য একটা মেডিকেল কাউন্সিলে তাদের বিচারের ব্যবস্থা আছে, কোনো সাংবাদিক যখন কোনো অনিয়ম করে ডিজিটাল নিরাপত্তা আইনে তার শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমরা কি দেখেছি এখনো পর্যন্ত আজকে ভোজ্য তেলের দাম, ভোজ্য তেল কারখানাগুলো যখন তেল সংকট তৈরি করলো, আমার ভোক্তার পক্ষ থেকে কোনো আদালতে গিয়ে সে বিচার দাবি করার কোনো ক্ষমতা কি আমার ছিল? সে কারণে এখানে অত্যন্ত জোরদারভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে হবে, যে কাঠামোর মধ্য দিয়ে আজকে যারা অনিয়ম করবে তাদেরকে পর্যাপ্ত শাস্তি দেওয়া যাবে। কী কারণের জন্য দেশের 3-4টি ভোজ্য তেল কোম্পানি তাদের অনিয়ম চোখে ধরা পড়ার পরও আমরা কি দেখতে পেয়েছি? অদৃশ্য শক্তির কারণের জন্য সেই ভোজ্য তেল কোম্পানিগুলোর যে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে সেগুলি কিন্তু প্রকাশিত হচ্ছে না। আমরা আশা করব আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে দেশের বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা যত বড়ই হোক না কেন, সরকার তার জনপ্রিয়তা রক্ষার্থে, ভোক্তা অধিকার তার জনপ্রিয়তা রক্ষার্থে, বাণিজ্য মন্ত্রণালয় তার জনপ্রিয়তা রক্ষার্থে অবশ্যই এই 3-4-5টি ভোজ্য তেল কোম্পানি যদি কোনো অনিয়ম করে থাকে তারা জনসমক্ষে প্রকাশ করে গণমাধ্যমে সেই রিপোর্টে প্রকাশ করবার জন্য আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দাবি করছি। বিভিন্ন উন্নয়নমূলক যে বড় বড় খাতগুলো রয়েছে সেই খাতগুলো থেকে প্রয়োজনে বাজেট কমিয়ে আগামী বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষার জন্য, মধ্যম আয়ের মানুষের সুরক্ষার জন্য দেশে অন্ততপক্ষে 2 কোটি রেশন কার্ড দেওয়া হোক। যেই 2 কোটি রেশন কার্ডের যারা পাবেন তারা পাক্ষিক ভিত্তিতে যাতে প্রয়োজন অনুযায়ী চাল, ডাল, তেল, নুন, সাবান তারা পেয়ে থাকে, তাহলেই কিন্তু আমরা মনে করি যে এই যে যারা আজকে 2 কোটি মানুষ আজকে কষ্টের মধ্যে রয়েছে, সেই 2 কোটি মানুষকে আমরা একটু স্বস্তি দিতে পারবো। আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে আজকের প্রধান অতিথি ডক্টর কাজী খলিকুজ্জামান হামিদ স্যারকে আহ্বান করছি এই পর্যায়ে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করেন। অনেক ধন্যবাদ। দ্রব্যমূল্য নির্ধারণ হয় বাজারে, এইটাই বলেন আমাদের সবাইকে, অর্থনীতিবিদরা তাই বলেন। যেখানে অবাধ প্রতিযোগিতা আছে সেখানে বাজারে আসবে ক্রেতা, সব কিছু জানে, বিক্রেতারা সব জানে, সেখানে আসবে একটা তাদের আলাপ আলোচনার মাধ্যমে বা দেন দরবারের মাধ্যমে মূল্য নির্ধারণ হবে। কিন্তু সেটা আছে তাত্ত্বিকতা, সেটা আছে বইয়ে, বাস্তবে সেটা কোথাও নাই। বাস্তবে ঘটে অন্য জিনিস। এখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে দাম তারও আছে, একটি কোনো কারণকে চিহ্নিত করা যাবে না, অনেকগুলি কারণ আছে। বাংলাদেশে দারিদ্র্যসীমা নিয়ে কথা হয়েছে। দারিদ্র্যসীমার নিচে 19 সালে 20.5% ছিল, এরপরে বেড়েছে, কিন্তু এটা স্বীকৃত না। কিছু কিছু ক্ষমতাবান ব্যক্তি, ক্ষমতার চেয়ারে বসা,
তারা স্বীকারই করেন না যে দারিদ্র্য বেড়েছে, কিন্তু আসলে তো বেড়েছে, এটা আমরা জানি। কতটা বেড়েছে সেটা নিয়ে বাদানুবাদ থাকতে পারে, কিন্তু বেড়েছে। তো কাজেই প্রথম সমস্যাটা তো স্বীকৃতি দিতে হবে সমস্যার, তারপরে আইন নীতি ইত্যাদি আছে সেগুলোর বাস্তবায়ন করতে। আর দারিদ্র আরেকটা শুধু আয় দারিদ্র না, এটা আমাদের একটু বুঝতে হবে। দারিদ্র হচ্ছে বহুমাত্রিক, শিক্ষার দারিদ্র, স্বাস্থ্যের দারিদ্র, ঘরের দারিদ্র, পানির দারিদ্র, বিদ্যুতের দারিদ্র, নানানভাবে এটাকে সংজ্ঞায়িত করা যায়। সেজন্য আমি যেটা বলার চেষ্টা করি, আমি বলি যে মানুষকে কেন্দ্র করি, যেটা বঙ্গবন্ধু বলতেন, মানুষকে কেন্দ্র করো। মানুষকে কেন্দ্র করা মানে তার যে বহুমাত্রিকতা আছে সেটা আমার সামনে চলে আসে। মানুষের জীবন বহুমাত্রিক, দারিদ্রও বহুমাত্রিক। শুধু আয় দিয়ে দারিদ্র মাপলে সেই দারিদ্র মাপাটা সঠিক হবে না। আমার গবেষণা, আমার বিবেচনা, আমার দেশকে দেখা, গ্রামে গঞ্জে মানুষের সঙ্গে মেশা, তার থেকে আমি এর সঙ্গে একমত যে অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এই সংকট সৃষ্টি করেন। মূল্যবোধে আমরা একেবারেই তলানিতে চলে গেছি। আমরা সবাই আমি, কেউ আমরা নই। আমার চাই, আরও চাই, আমার চেয়ার চাই, আমার ক্ষমতা চাই, আমার অর্থ চাই, আমার বৃত্ত চাই, এই হচ্ছে আমি, অন্য কারো মানি না। বাংলাদেশে বঙ্গবন্ধুর দর্শন ছিল যে এখানে খুব বেশি ধনী কেউ হবে না, খুব গরিব কেউ থাকবে না, সবাই খেয়ে পড়ে বেঁচে পাবে, সবাই ভাত পাবে, অন্যান্য যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলি তারা সহজভাবে পেতে পারবে, সেটা ছিল বঙ্গবন্ধুর দর্শন এবং তিনি সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে সেই দর্শন থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি, এবং সেটাই হচ্ছে এই যে অসাধু যারা আছে এখানে, শুধু ব্যবসায়ী না, অসাধু অন্যান্য জায়গায়ও আছে। তো অসাধুরা তাদের স্বার্থ হাসিলের জন্যে অনেক বেশি করে সম্পদ আহরণ করছে, তারপরে তারা যদি আবার ক্ষমতায় বসে তাহলে তারা নীতি নির্ধারণ করছে অন্যের জন্যে। সুতরাং তার যে অসাধু, তার ভেতরে যে সত্তাটা, সেই সত্তাটা কখনো তাকে সাধারণ মানুষের অবস্থা বুঝতে সহায়তা করবে না, বরং উল্টাটা হবে। আমি দুটা উদাহরণ দিয়ে শেষ করব। 2008 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল বঙ্গবন্ধুর চিন্তাভাবনার অনুসরণে যে এই দেশে একটা অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র তৈরি করা হবে। তারপরে যে কর্মকাণ্ডগুলো শুনলো, আমরা অনেক ভালো করলাম, আমাদের প্রবৃদ্ধি ইত্যাদি বাড়লো। এটা কিন্তু আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী তিনি এটা বুঝতে পেরেছেন। সেই জন্য 2018 সালের নির্বাচনী ইশতেহারে অনেকগুলি সমস্যা চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে দুর্নীতি, তারপরে হচ্ছে বৈষম্য, সেটা চিহ্নিত করা হয়েছে, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, সেটা চিহ্নিত করা হয়েছে, তরুণদের চিহ্নিত করা হয়েছে যে তাদেরকে যেভাবে কাজে লাগানো, যেভাবে প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা করা সম্ভব হয়নি, সেটা চিহ্নিত করা হয়েছে। নারীদের যে অগ্রগতি অনেক হয়েছে, নারীদের দক্ষিণ এশিয়ায় আমরা কিন্তু অগ্রগামী, কিন্তু পথ অনেক অনেক বাকি। এখনও নারী নির্যাতন আছে, শিশু নির্যাতন বরং বাড়ছে। এই যে সামাজিক সমস্যাগুলো, সেগুলো চিহ্নিত করা হয়েছে। তারপরে চিহ্নিত করা হয়েছে সুশাসনে ঘাটতি আছে, সেটা চিহ্নিত করা আছে। চিহ্নিত করা আছে আমাদের বিচার ব্যবস্থায় ঘাটতি আছে। এই সবগুলো চিহ্নিত করা হয়েছে এবং এগুলো দূর করার অঙ্গীকার করা হয়েছে। কোভিডের আগে কর্মকাণ্ড কিছু শুরু হয়েছিল, যেমন কাসিনো অভিযান। আরেকটা হচ্ছে নদীর পাড় পুনর্দখল করা, মানে দখলদারিত্ব মুক্ত করা, সেটা শুরু হয়েছিল, কিন্তু কোভিডের কারণে হয়তোবা সেটা স্থিমিত হয়ে গেছে। আমি আশা করব, আমরা সবাই আমি মনে করি আশা করব যে এই যে কতগুলো সমস্যা চিহ্নিত করা হয়েছে, এই সমস্যাগুলো যদি সমাধান করা হয় তাহলে আমরা আজকে যে আলোচনা করছি, যে বিতর্ক করছি, সেই বিতর্কের সুযোগ থাকবে না। বাংলাদেশে ধনী হওয়ার হার কিন্তু অনেক বেশি, পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী হওয়া, কিন্তু কর জিডিপি রেশিও বাংলাদেশে 9% কম, নেপালে 17-18%। অনেক ধনী আছেন আমি জানি, তারা বলেন আমার কোনো সম্পদ নাই, কাজে আমি কর দেই না। এই যদি অবস্থা হয় তাহলে সরকারের হাতে সম্পদ তো আসবে না। সম্পদ না আসলে সরকার কাজ করবে, যে সরকার যখন চায় কাজ করতে, সেটা তো করা সম্ভব হবে না, এবং ঋণ বাড়বে। অভ্যন্তরীণ ঋণ এবং আন্তর্জাতিক ঋণ কিন্তু আমরা এখন খুব সহজ ভালো অবস্থায় আছি, অন্যান্য অনেক দেশ থেকে আমাদের অবস্থান অনেক ভালো। অভ্যন্তরীণ ঋণ কিন্তু খুব বাড়ছে, সঞ্চয়পত্র, তারপরে বন্ড ইত্যাদির মাধ্যমে। সেটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে তো আরেকটা সংকট দেখা দেবে। আমার সোজাসাপটা কথা যে আমরা এই দেশে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ করতে চাই। তার মানে হচ্ছে এই দেশে একটি সমাজ হবে, প্রত্যেকে তার মানব মর্যাদা পাবে, সব মানবাধিকার ভোগ করবে। সেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আছে, সেটা আবার বিস্তৃতভাবে আমাদের সংবিধানে আছে। কাজে সংবিধানকে যদি আমরা সামনে রাখি
তাহলে আমরা মানুষের প্রত্যেক ব্যক্তি তার যে অবস্থান সেটা আমাদের চিন্তায় রাখতে হবে। অনেক ধন্যবাদ। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দেশের অসাধু ব্যবসায়ীরাই মূলত দায়ী। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দেশের অসাধু ব্যবসায়ীরাই মূলত দায়ী। আজকের ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। হাজো যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার সরকারি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশ তথা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আজকের ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী আয়োজন, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।